আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বিষয়টি পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের চারুপাঠ বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, এই টপিকটি নিয়ে কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে বা কোনো রকমের কনফিউশন ফেস করে থাকো, তোমরা কিন্তু আমাকে ওই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে, আমরা মূলত নীল নদ আর পিরামিডের দেশ এই রচনাটি পড়ছিলাম, তাই না? এই রচনাটি লিখেছেন হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। আমরা নীল নদ আর পিরামিডের দেশের প্রায় অনেকটুকু অংশই কিন্তু আল্লাহ রহমতে কমপ্লিট করে ফেলেছি, তাই না? গত ক্লাস পর্যন্ত প্রায় আমরা অনেকটুকু অংশই কমপ্লিট করে ফেলেছি। আজকের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু এবং পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব, কেমন? তো যাই হোক, আমরা গত ক্লাসের যে অংশটুকু পড়েছিলাম তার ঠিক লাস্ট পোর্শন থেকে একটু পড়াটা শুরু করব, তাহলে দেখবা তোমাদের পড়াটা ধরতে আরো বেশি সুবিধা হবে। তো চলো আমরা পড়াটা শুরু করি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে লেখক যখন আর কি ওই মোটর গাড়ি দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু মোটর গাড়ি অনেক দ্রুত চলছিল, তাই না? এবং সে খুব ভালোভাবে সবকিছু দেখতে পাচ্ছিল না। তো যাই হোক, হঠাৎ করেই লেখক দেখলেন যে নীল নদ দেখার পরে তিনি আরো দেখতে পেলেন যে হঠাৎ করেই যে পিরামিড, চোখের সামনে 3টা পিরামিড ছিল। তো লেখক এই পিরামিড নিয়ে অনেক কিছু ভাবলেন। ভাবার পর যেটা হলো, তিনি পিরামিডের যে উচ্চতা, সেই উচ্চতাগুলো কিন্তু বর্ণনা করেছেন, তাই না? খুব সুন্দরভাবে উচ্চতাগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে মিশরের ভেতরে এবং বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের যে 3টি পিরামিড, এই পিরামিডের সামনে মূলত লেখকরা দাঁড়িয়েছিলেন, সেগুলোই হচ্ছে মূলত ভূগোল বিখ্যাত এবং পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। কেমন? প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না। কত ফুট বলো? প্রায় 500 ফুট উঁচু। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু, ঠিক আছে? তো চ্যাপ্টা আকারের চ্যাপ্টা আকারের চ্যাপ্টা আকারের বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতাটা আসলে কতখানি উঁচু। তার মানে হচ্ছে এই যে পিরামিডগুলো হচ্ছে চ্যাপ্টা আকারের এবং এটা আস্তে আস্তে এরকম ক্ষীণ হয়ে প্রায় 500 ফুট উঁচু হয়েছে। বাট এটা যদি এরকমটা না হয়ে চোঙ্গার মতো একই সাইজ হয়ে উঁচু হতো, তাহলে কিন্তু বোঝা যেত যে 500 ফুটের উচ্চতা আসলে কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টা পিরামিড, সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ছোট খাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। চিন্তা করা যায় যে সবচেয়ে যে বড় পিরামিড, এটা বানাতে নাকি প্রায় 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাওরা, মানে ফারাও যে সম্রাট, তারা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না।
তার মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভেতরে রাখা হতো যে তার ভেতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। ঠিক আছে, এটা ছিল আর কি ফারাও সম্রাটদের বিশ্বাস। তারা এই বিশ্বাসেই কিন্তু আসলে এই পিরামিডটা বানিয়েছিলেন। তো যাই হোক, এই পর্যন্তই ছিল মূলত আমাদের গত ক্লাসে পড়া। আজকে এর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু পড়ব। নিদ্রিতের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। কি বলেছে যে ওই নিদ্রিতের চোখে মানে ঘুম ঘুম চোখে যেরকম পড়ে ঠিক ওই রকমই লেখকের চোখে এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্ত মানে সূর্য অস্ত যাবার যে রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে যে নতুন সূর্য উদয়ের এই যে পূর্বাভাসটা সেটা। রাস্তা ক্রমেই সরু হয়ে যাচ্ছে, আস্তে 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 রাস্তাটা ক্রমেই সরু হয়ে যাচ্ছে। রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দু একটা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। হ্যাঁ, লেখক কি বলেছেন যে রাস্তাটা আসলে ক্রমে কি হচ্ছে বলো, সরু হয়ে আসছে এবং রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দু একটা কফির দোকান খুলি খুলি করছে মানে খুলবে খুলবে ভাব। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। মানে ফুটপাতের উপরে লোহার চেয়ারের মধ্যে পদ্মাসনে মানে লোহার চেয়ারের উপর পা দুটো তুলে তারপর পদ্মাসনে বসে আছে কে, দু চারজন সুদানি দারোয়ান, এবং তারা ওখানে বসে বসে তসবি জপছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনের কারণে মানে মসজিদগুলো এত বেশি সুন্দর। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। মানে মিশর তো বিখ্যাত হচ্ছে নীল নদ আর পিরামিডের জন্য, কিন্তু এরপরে মিশর বিখ্যাত হচ্ছে এই সুন্দর সুন্দর ভুবন বিখ্যাত মসজিদের জন্য। পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকে প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসে। তাহলে চিন্তা করা যায় যে কায়রোর মসজিদগুলো কত কত বেশি সুন্দর, অনেক সুন্দর। তাহলে আমরা আজকে কি পড়লাম বলো, আমরা পড়লাম যে লেখক যে বর্ণনাটা করেছেন যে নিদ্রিতের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। রাস্তা ক্রমেই সরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দু একটা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কি হচ্ছে বলো, কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে আর কারো নেই। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকে প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। তাহলে আমরা মিশরের কিন্তু সৌন্দর্যগুলা সম্পর্কে জানলাম, মিশরের মানুষজন সম্পর্কে জানলাম এবং মিশরের যে মিশর কেন বিখ্যাত সেই সম্পর্কে জানলাম। আমরা নীল নদ সম্পর্কে জানলাম, পিরামিড সম্পর্কে জানলাম এবং সুন্দর সুন্দর মসজিদ সম্পর্কে জানলাম। আর এই কারণেই এই যে রচনা, এই রচনাটির নাম হয়েছে কি নীল নদ আর পিরামিডের দেশ। ঠিক আছে, তাহলে আমাদের এই রচনাটি আজকে পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহর রহমতে। এখন আমরা পাঠ পরিচিতিটা পড়বো, কেমন? দেখো, শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানোই হচ্ছে মূলত নীল নদ আর পিরামিডের দেশ পাঠের উদ্দেশ্য। আমি আবারও বলছি, শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানোই হচ্ছে মূলত নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি পাঠের উদ্দেশ্য।
বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে কি বলো? মিশর। আমি আবারও বলছি, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীনকাল থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল কি ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। আমি আবারও বলছি, এই যে নীল নদ আর পিরামিডের দেশ, এই রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রাঙ্গণ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের কি বলো? ক্ষুধা। অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি। নীল নদ আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানেই সমজদার মানে হচ্ছে যারা বোঝে আর কি, আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় কোথায় বলো? মিশরে। তাহলে আমরা কি জানলাম পাঠ পরিচিতিতে? আমরা জানলাম যে শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানোই হচ্ছে মূলত নীল নদ আর পিরামিডের দেশ রচনা পাঠের উদ্দেশ্য। এবং বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে কি বলো? মিশর। প্রাচীনকাল থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বে পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। কোথায় বলো? গিজে শহরে। হ্যাঁ, গিজে শহরে কি রয়েছে? প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধি স্তম্ভ এটি। নীল নদ আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানে সমজদার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় কোথায় বলো? মিশরে। তাহলে কিন্তু আজকে আল্লাহ রহমতে আমাদের নীল নদ আর পিরামিডের দেশ এই রচনাটি কমপ্লিট হয়ে গেল। তোমরা এই পুরো রচনার শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং বহু নির্বাচনের সৃজনশীল প্রশ্নগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কর্ম অনুশীলনগুলো কিন্তু করবে। হ্যাঁ, আর প্র্যাকটিস করাকালীন সময় যদি কেউ কোনো রকমের প্রবলেম ফেস করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। অবশ্যই তোমরা কিন্তু পার্ট বাই পার্ট খাতায় না দেখে লিখবে, কেমন? আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত যত মানুষ আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।